জি, ওসিফ ভাই ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি জানতে চাই ভাই, আপনি জানেন বাংলাদেশে নতুন সরকার নতুন ভাবে শুরু করেছেন। জি জি আমরা একটু অর্থনীতি দিয়ে কথা বলতে চাই, যেহেতু আপনি একজন এখানে লন্ডনে কাজ করছেন অর্থনীতি নিয়ে, আপনি অ্যাকাউন্টিং ফার্ম রয়েছে আপনার। জি আমি জানতে চাচ্ছি যে ধরেন নতুন সরকার এসেছেন, তাদের জন্য কতটুকু চ্যালেঞ্জ এই ইকোনমিকে ভঙ্গুর অবস্থা থেকে সোজা করার জন্য, বা আপনি কি পরামর্শ দিতে চান? ধন্যবাদ আপনাকে কষ্ট করে আসার জন্য। আসলে ইকোনমি বলতে গেলে যেটা বোঝায় যে একটা দেশের একটা সিস্টেম, যেটাতে মনে করেন দেশের উৎপাদন, তারপরে এইটার বন্টন এবং বাণিজ্য, এবং এটাকে যে ম্যানেজ করা, রিসোর্সটাকে ম্যানেজ এবং ইউজ করা, এইটাকে আসলে ইকোনমি বলে। তবে এটাকে মেজার করার জন্য আমরা নর্মালি যেটা সবসময় শুনে থাকি, যে একটা ওয়ার্ড ইউজ করে সবাই, যে জিডিপি। তো একটা দেশের জিডিপি এত কিংবা বাড়তেছে কমতেছে, কিন্তু আসলে আমাদের এই জিডিপিটা সম্বন্ধে সবার ক্লিয়ার ধারণা নাই। জিডিপির মাধ্যমে আমরা কি জানতে পারি যে একটা দেশের ইকোনমির সাইজ কীরকম এবং এটার ইকোনমিক হেলথটা কীরকম। এবং একটা জিডিপি একটা দেশের ইন্ডিকেশন হিসেবে ইউজ করে, যে আপনার মনে করেন যে এই দেশের লোকজন কী পরিমাণ খরচ করতেছে, এই দেশের লোকজন কী পরিমাণ ইনভেস্ট করতেছে, গভর্নমেন্ট কী পরিমাণ খরচ করতেছে, গভর্নমেন্ট কী পরিমাণ ইনভেস্ট করতেছে, এই দেশটা কি ইম্পোর্ট বেশি করে না এক্সপোর্ট বেশি করে। তো এই ইনফরমেশনগুলো আসলে আমরা একটা জিডিপির মাধ্যমে জানতে পারি। কিন্তু জিডিপির যেটা সবচেয়ে বড় সমস্যা, যে জিনিসটা আমরা জানতে পারি না, এবং এই সমস্যাটা এখন আমাদের দেশের সমস্যা, জিডিপির মাধ্যমে আমরা এটা জানতে পারি না যে খরচটা যে করতেছে, এই টাকার সোর্সটা কোথায়। এটা কি নিজের টাকা খরচ করতেছে না লোনের টাকা খরচ করতেছে, এটা কি দেশটা কি আস্তে আস্তে কি আরও ঋণী হয়ে যাচ্ছে, না দেশের অবস্থাটা ভালো হচ্ছে। এই যে জিডিপিটা এই বছর বাড়লো, সামনের বছর কি এটা সাস্টেইন করতে পারবে কিনা, এবং সামনের বছর যে দেশটা যে ব্যাংক্রাপসিতে পড়বে কিনা, এইটা আসলে আমরা জিডিপির মাধ্যমে জানতে পারি না। তো এখন এই যে আমরা আপনাকে ছোট একটা উদাহরণ দিই, ধরেন যে আপনি একটা আপনার স্বপ্নের একটা বাড়ি বানাচ্ছেন, এবং এই বাড়িতে আপনি আপনার যত কিছু আছে আপনার মনের মতো করে আপনার সব কিছু লাগাইলেন, আপনার ইন্টেরিয়র ডিজাইন করলেন, মার্বেল ফ্লোর, এভরিথিং করলেন, ডুপ্লেক্স বাড়ি। আপনার এই বাড়ি বানানোর সময় আপনার আশেপাশে যারা লোকজন ছিল, মিস্ত্রি, লেবার, লোকাল বিজনেস, এরা সবাই আপনাকে সাপ্লাই দিল, কাজ করলো, এবং ওরা ওইটা দিয়ে ওদের সংসার চালালো, ইনকাম বাড়লো। তো আপনি যদি স্বাভাবিকভাবে চিন্তা করেন যে এই সময় ওই জায়গার জিডিপিটা মনে করেন যে খুবই ভালো, ওই এলাকার আপনি প্রায় 3 কোটি টাকার মতো খরচ করলেন আপনার একটা বাড়ি বানানোর জন্য। পরের বছরে যা শোনা যাচ্ছে যে আপনার কাছে ওই বাড়ির জন্য 10 কোটি টাকা লোন ছিল। তখন কি হচ্ছে, আপনি লোনটা দিতে পারতেছেন না, রিপে করতে পারতেছেন না, ব্যাংক আসে আপনাকে ব্যাংক্রাপসিতে ডিক্লেয়ার করলো, আপনি দেউলিয়া হয়ে গেলেন, আপনি আপনার বাসাটা লুজ করতেছেন এবং এন্ডিং আপ অন দ্য স্ট্রিট। তো সেই ক্ষেত্রে দেখেন, আপনার তার অল্প কিছুদিন আগেই আপনার যদি জিডিপি ওয়াইজ চিন্তা করেন যে আপনার পরিস্থিতি কত ভালো, আশেপাশের লোকজন কত উপকৃত হয়েছে আপনার দ্বারা, অথচ অল্প কয়েকদিন পরেই আপনি লোনের জন্য, লোনের দায় আপনি মনে করেন যে আপনার বাড়ি ঘর স্বপ্ন এবং সব কিছু হারায় আপনি একটা নিঃস্ব অবস্থায় পড়ে গেলেন। তো এখন আমরা এই জন্য আমি মনে করি যে প্রথমে প্রাথমিকভাবে আমাদের আসলে যে বাংলাদেশের যে লোনের যে সমস্যা, যে ক্রেডিটের যে সমস্যা, এইটা নিয়ে আমি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাই এবং দেশের লোকজনকে জানাতে চাই। যে আপনার দেখেন যে বাংলাদেশকে কে কে লোন দিতে পারে বা ক্রেডিটর কারা কারা হইতে পারে। একটা স্বাভাবিকভাবে একটা দেশকে লোন দেয় অন্য দেশের গভর্নমেন্ট, যেরকম এটা হইতে পারে আমেরিকা, চায়না, ইন্ডিয়া এবং অন্যান্য দেশ। আবার অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন সংস্থা লোন দেয়, যেরকম আছে আপনার ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, তারপরে হচ্ছে IMF, এরা দেশকে লোন দিতে পারে। আবার দেশকে লোন দিতে পারে কারা, দেশের সাধারণ জনগণ। এটা আমরা স্বাভাবিকভাবে অনেকে জানি না যে সাধারণ জনগণ কিভাবে লোন দেয়। সাধারণ জনগণ যে লোনটা দেয় এটাকে আমরা টেকনিক্যালি বলি গিল্ড, বা অনেকে বন্ড বলে। যে সরকার মনে করেন যে জনগণের কাছ থেকে টাকা নিচ্ছে, যে ঠিক আছে আমরা বন্ড দিলাম এবং বছরে 10%, 12%, 13% দিব। এরকমভাবে লোকজনের কাছ থেকে বন্ডের মাধ্যমে টাকা নেয়। আবার মনে করেন যে আবার কে ক্রেডিটর হতে পারে, যে সরকার যে জিনিসপত্রগুলো কিনতেছে, ধরেন যে তেল কিনতেছে, আর্মস কিনতেছে, এই যে ধরেন যে বাংলাদেশে যে রূপপুর যে আপনার বিদ্যুৎ কেন্দ্র আছে, তারপরে এই যে আদানির যে আমাদের যে কুইক পাওয়ার রেন্টাল সিস্টেমের মাধ্যমে যে বিদ্যুৎ দিচ্ছে, এরা হচ্ছে দেশের সাপ্লাইয়ার, বাংলাদেশ ওদের কাছ থেকে কিনতেছে, ওরা বাংলাদেশের কাছে টাকা পাইতে পারে। তো এরা হচ্ছে স্বাভাবিকভাবে একটা দেশের কাছে যাদেরকে আমরা ক্রেডিটর্স বলতে পারি, যাদের কাছ থেকে বাংলাদেশ ক্রেডিট নিছে কিংবা ঋণী। তো এখন এইটাতে যদি আমাদের করণীয় কি, আমরা এখন স্বাভাবিকভাবে দেখতেছি যে এখন রিসেন্টলি আমরা শুনতেছি যে বাংলাদেশের কাছে প্রায় 18 লক্ষ কোটি টাকা লোন আছে। তো এখন এটা করণীয় বলতে গেলে আপনি যদি আরেকটু সংক্ষেপে বলি, যে আপনার যখন নিজস্বভাবে কোনো লোন আপনি নেন, আপনি কিংবা টাকার দরকার হয়, আপনি প্রথমে যান আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে, যারা আপনাকে লোন দিবে,
কোনো ইন্টারেস্ট ছাড়া, কিংবা হয়তো 1-2% অল্প রিটার্নে আপনার আরও টাকা দরকার হচ্ছে, তখন আপনি কি করতেছেন, আপনি ব্যাংকের কাছে যাচ্ছেন। ব্যাংক হয়তো আপনাকে একটু স্ট্যান্ডার্ড রেটে হয়তো 12%, 15% রেটে লোন দিচ্ছে। আপনার এরপরে যদি আরও দরকার হয়, আপনি কি করেন, বিভিন্ন সংস্থা আছে যেরকম এনজিও আছে, গ্রামীণ ব্যাংক আছে, এরা আর একটু হায়ার রেটে আপনাকে লোন দিচ্ছে। ধরেন মনে করেন যে কোনো সময় 25, 30, 35%। এখন তারপরেও যদি আপনার টাকার দরকার হয়, তখন আপনি কি করেন, নর্মালি আমাদের দেশে একটা দাদন ব্যবসায়ী বলে, যাদেরকে আরেকটু সংক্ষেপে বলতে গেলে আসলে বলে যে ব্লাড সাকার, যেটা আসলে লোন থাকে কোনো সময় বাইরে হতে পারবেন না, কারণ এদের লোনের ইন্টারেস্ট রেটটা এমন হয় যে কোনো সময় 40%, 50%, 100%ও হয়। এদের কাছ থেকে লোন থেকে বাইরে হওয়া যায় না। তো এখন বাংলাদেশের সিচুয়েশনটা ওইরকম হইতে পারে যে যদি লোনের পর লোন নিতে থাকে একসময় এটা কোনো সময় বাইরে হয়ে আসা সম্ভব না। তা আমি বলবো যে বাংলাদেশের প্রথম যেটা হচ্ছে যে এদের লোনটা, নেট লোনটা যেন ইনক্রিজ না করে, নতুন করে লোন নিতে পারে পুরনো লোনগুলোকে শোধ করার জন্য বা কমানোর জন্য। এবং এদের দায়িত্ব হবে এখন যে আমাদের প্রত্যেকটা যেই লোনগুলো আছে এগুলোকে অ্যানালাইজ করা, কোনটা লোনের সহজ শর্ত, কোনটা লোনের রেট কম, কোনটা লোনকে আমরা একটু ডিলে করতে পারি, এগুলো প্রত্যেকটা লোনকে, এগ্রিমেন্টকে অ্যানালাইজ করতে হবে। করার পরে এদের সাথে রিনেগোশিয়েট করতে হবে। রিনেগোশিয়েট করে যেই লোনগুলোর আমরা ইচ্ছা করলে একটু বাড়াইতে পারি, তারপরে যে ক্রেডিট পিরিয়ড, যেটা যে সাপ্লায়ারগুলোর কাছে আমাদের আগে 6 মাসের ক্রেডিট পিরিয়ড ছিল, এটাকে আমরা চেষ্টা করবো আর একটু বাড়ানোর। প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি অ্যানালাইসিস করে এগুলোকে আপনার রিনেগোসিয়েশনটা স্টার্ট করতে হবে। এবং এইটার জন্য আমরা যেটা করতে পারি, একটা ছোট আকারে একটা টিম তৈরি করা, যে টিমটাতে কিছু আপনার লয়ার্স থাকবে, যাদের উইথ মনে করেন যে কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ড, যারা ওইটার মাধ্যমে মনে করেন ওদের কাজ হচ্ছে প্রত্যেকটা এগ্রিমেন্টকে অ্যানালাইজ করে টিমকে অ্যাডভাইস করা যে এই লোনগুলোকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে, এই প্রায়োরিটির বেসিসে আমাদেরকে আগে এই সমাধানগুলো করতে হবে। এবং এই টিমে আমি মনে করি আর একটু থাকা দরকার যে কিছু সেলস পার্সেন্টের, যাদের কর্পোরেট এক্সপিরিয়েন্স আছে, যাদের কাজ হচ্ছে রিনেগোসিয়েশনটাকে স্টার্ট করা, নতুন করে নেগোশিয়েট করা, নতুন লোন খোঁজা। তা আমরা জানি যে অনেকে হয়তো মনে করে যে সেলস পার্সন এটাতে কী করবে, কিন্তু ওদের যে আপনার স্কিলটা আছে, একটা লোকের কাছে বারবার করে যাওয়া, একটা প্রতিষ্ঠানের কাছে বারবার করে যাওয়া, ওদেরকে কনভিন্স করা, আমরা ওদের ওই বেনিফিটটা ওদের কাছ থেকে নিতে পারি। আর এট দ্য সেম টাইম এই সুপারভাইজ যে করবে, এটা অবশ্যই কোনো ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড, যারা এই ক্রেডিট সেক্টরে কাজ করছে কিংবা লোন ডিপার্টমেন্টে কাজ করছে, এরা ওভারঅল সুপারভাইজ করবে, যেটার মাধ্যমে আমাদেরকে একটা এই যে বর্তমান যে পরিস্থিতি, শুধু ক্রেডিট ম্যানেজমেন্টটা, লোনটাকে কীভাবে আমরা সমাধান করব কিংবা কন্ট্রোলের মধ্যে রাখবো, এটার জন্য একটা টিম করে এটাকে স্টার্ট করা। ধন্যবাদ আপনাকে।